কি করেছেন? বিজেপির পেটে ঢুকেছেন। অনশনে বসবেন, মৃত্যুর আগ পর্যন্ত দাবি আদায় না হলে পরে মৃত্যুবরণ করবেন। বক্তৃতা করতে শুরু করেছেন, 8 ঘন্টার মধ্যে কানে ফোন লাগিয়ে কে একজন বলছেন দিল্লি থেকে ফোন এসছে। এগুলো সমস্ত প্রি অ্যারেঞ্জ, আগে থেকে এগুলো ঠিক করে নিয়েছে। ফোন থেকে বলছেন এই তো আমার দিল্লি থেকে খবর এসছে, আমাকে যেতে হবে, বিষয় নিয়ে কথা বলতে হবে, আপনারা চালান, আমাকে ছেড়ে দিন, আমি যাচ্ছি। 3 দিন 4 দিন পর একটা 1 পৃষ্ঠার 3 স্তবকের একটা আপনার চুক্তিপত্র বেরিয়েছে। চুক্তিপত্র পাঠিয়ে বাজিপুরা তার অনুবাদ করলো। পরদিন যখন তিপ্রামথার লোকরা পড়তে শুরু করলো, বলে আরে কি কাণ্ড, এটা তো এনসিদের পর্ব মতোই হলো। 11 দিন জাতীয় সড়ক অবরুদ্ধ করে যুবক ছেলেগুলোকে কি আপনার নেশার ট্যাবলেট খাইয়ে উলঙ্গ করে রাস্তায় মেয়েদের সামনে নাচবার ব্যবস্থা করে দিয়েছে। আপনারা জানেন এগুলো? লজ্জায় আমাদের মাথা হেট হয়ে গেছে। হঠাৎ করে 11 দিনের মাথায় বলল আমরা জিতে গেছি। আর যখন বসিয়ে রাখতে পারছে না, কি জিতেছ? আমাদের দাবি হয়ে গেছে ট্রাইবেলদের জন্য আলাদা রাজ্য। কোথায় এটা? মন্ত্রী হলেন বামফ্রন্টকে পরাস্ত করে, বিধানসভার ভেতরে প্রশ্ন করেছে আমাদের বিধায়করা। আমি তখন বিধানসভায় যেতাম। কি হলো আপনাদের? আলাদা উপজাতি রাজ্য। মন্ত্রিসভায় কথা বলেন, বিধানসভায় বসছেন, কোনো প্রস্তাব দিচ্ছেন, এটা বেসরকারি প্রস্তাব আনছেন না কেন? চোপ, কিছু কথাবার্তা নাই। ঠিক একই জিনিস এই তিপ্রামথা এই কাণ্ডটা করল। এবং স্লোগানটা কি? বারবারই স্লোগান, দলের যিনি স্রষ্টা, 14 লক্ষ উপজাতির স্বার্থ আমি রক্ষা করব। বেশি দিন তো আমি বাঁচবো না, মারা গেলে স্বর্গে গেলে যদি আমাকে কেউ কিছু জিজ্ঞেস করে অন্তত আমি বলতে পারবো 14 লক্ষ উপজাতির জন্য আমি এই করেছি। কি করেছেন? বিজেপির পেটে ঢুকেছেন। বিজেপি 31টা আসন ধরে রাখতে পারল। আসন কিন্তু ছিল তাদের 44, ভোট পেয়েছিল 51, এটা কমে আসে 39। কে সাহায্য করলো? তিপ্রামথা। 21-এর এডিসি নির্বাচন ট্রাইবেলদের স্বার্থ রক্ষা করার জন্য তিপ্রামথা তৈরি করেছি। এডিসি দখল করেছেন। কি করছেন এডিসিতে? আপনারা এখানে যারা এসছেন অধিকাংশ মানুষ এডিসি এলাকার। রাস্তা আছে, ঘাট আছে, জল আছে, কল আছে, খাবার আছে, স্কুলে মাস্টার আছে, হাসপাতালে ডাক্তার আছে, ওষুধ আছে, ভর্তি করে রুগীকে, খবর রাখে কেউ। বিদ্যুতের লাইন ভেঙে পড়ে আছে, খুঁটি দাঁড় করায়। বিদ্যুৎ না থাকলে পরে পানীয় জলের কল চলে, সেচের মেশিন চলে, কৃষিকাজ আপনি করতে পারেন। অনাবৃষ্টিতে মাঠ খাকা করছে, অতিবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, ঝড় হলে পর বাড়িঘর ভেঙে যাচ্ছে, কেউ খোঁজ রাখে? কই বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা কথা বলছি, বামফ্রন্ট। আমাদের তো এডিসির মধ্যে কোনো সদস্য নাই। তোমরাই তো ভাগবাটোয়ারা করে নিয়েছো। কিভাবে ভোট হয়েছে আপনারা জানেন, আপনারা অনেকে ভোট দিতে পারেননি। বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলছে না তো। আমরা তো শুধু বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্য না, এডিসি এলাকার মানুষগুলোর তো বাঁচতে হবে। এখানে উপজাতি আছেন, অনুপজাতি আছেন, তফসিলি আছেন, সংখ্যালঘু আছেন, নানা ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষ আছেন। ভারত ত্রিপুরার যে 60 ভাগ এলাকা নিয়ে এডিসি বামফ্রন্ট সরকারই তৈরি করেছে। তো মানুষগুলোকে বাঁচাতে হবে না? তো তোমাদের হাতে তোমরাই বললে, বিজেপির বিরুদ্ধে কথা বললে, সিপিএম বামফ্রন্টের বিরুদ্ধে কথা বললে, কিছুই নাকি করেনি। আর যে এডিসির জন্য নির্বাচন করছো, এডিসিটাই তো বামফ্রন্ট তৈরি করেছে। একেবারে মানে ডাহা অসত্য কথা। তা এখন তোমাদের হাতে, তোমরা কি করছো? কিছুই না। লোকসভা বিধানসভা নির্বাচন তারা ঘোষণা করলো বামফ্রন্ট বিজেপির বিরুদ্ধে কথা বলো। বামফ্রন্টের সঙ্গে কথাবার্তা বলে, কংগ্রেসের বন্ধুদের সাথে কথাবার্তা বলে, এটা ধারণা তৈরি হয়েছে সত্যই বোধহয় তারা বিজেপিকে পরাস্ত করতে চায়। বামফ্রন্টের পক্ষ থেকে তাদের জিজ্ঞেস করা হয়েছে কটা আসনে লড়তে চান, কোন আসনে লড়তে চান, বলুন না। আমরা কোন কোন আসনগুলো আপনাদের সঙ্গে সমঝোতা করে দাঁড়াতে হবে 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 হবে। আসল উদ্দেশ্যটা কি পরবর্তী সময় বোঝা গেল 72 ঘন্টা আগে 42 আসনে প্রার্থী ঘোষণা করে দিলেন দিল্লি থেকে। অর্থাৎ বিজেপি বিরোধী তিপ্রামথা ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো, তাদেরকে
হতচকিত করে যাও, প্রস্তুতি যাতে নিতে না পারে। তারা কিন্তু প্রস্তুতি আগের থেকে নিচ্ছে, তারা আগের থেকে ঠিক করেছে এদের কারোর সঙ্গে আমরা যাব না, আমরা আলাদা দাঁড়াবো। কেন? উদ্দেশ্যটা কি? ট্রাইবাল বাঙালির মধ্যে বিরোধ। তীব্রাবধার মূল তো লাইন হচ্ছে এটা, ট্রাইবাল বাঙালির মধ্যে ঐক্য তৈরি করে জনশিক্ষা আন্দোলন, তারপর গণমুক্তি পরিষদ, তার থেকে কমিউনিস্ট আন্দোলন, সেখান থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, এর মধ্য দিয়ে যে গণতান্ত্রিক পরিমণ্ডল, বামফ্রন্ট তৈরি হয়, বামফ্রন্ট সরকার তৈরি হয়, ৩৫ বছর ২ দফায় সরকার চলে। কি ছিল ত্রিপুরা? কোথায় এসছে ত্রিপুরা? আমি তো অন্য জায়গায় যাব না। আপনারা এটার নামও টাউন হল, আর আপনাদের মোটর স্ট্যান্ডেও তো একটা টাউন হল আছে না? এই দুটার মধ্যে ফারাকটা কি? কে তৈরি করলো? আমি একটা বললাম শুধু। আস্তে আস্তে আমি টাউন হলটার দিকে তাকিয়ে থেকে দেখতে দেখতে আসছিলাম। তো এই জায়গায় দাঁড়িয়ে ট্রাইবাল বাঙালি এক থেকে অপরকে আলাদা করবে। আপনারা যদি 20টা আসনও দাঁড়ান ট্রাইবেল রিজার্ভ, সব ট্রাইবেল ভোট আপনারা পেতেন, ঘটনা তা না? পাননি। বাকি যে 22টা আসনে দাঁড় করালেন, যেগুলো ট্রাইবেল রিজার্ভ না, কয়েকটা তফসিলি রিজার্ভ বাদ দিলে বাকি সবগুলো হচ্ছে জেনারেল, ওখানে ট্রাইবেল ভোট আছে। কতগুলি বিধানসভার মধ্যে ট্রাইবেলদের ভোট সংখ্যাগরিষ্ঠ না হলো সেই ভোটে কোনো প্রার্থীর জয় পরাজয় নির্ধারণ করার মতো নির্ধারক শক্তি, সেগুলো মাথায় রেখে এই ট্রাইবেল ভোট তীব্রামথা না দাঁড়ালে এটা আবার সিপিআইএমে ফিরে যাবে, বামফ্রন্টে ফিরে যাবে। এটা যদি ফিরে যায় তাদের আসন বাড়বে, এদের আসন যদি বাড়ে তারা সরকার তৈরি করবে, এরা যদি সরকার তৈরি করে বিজেপি সরকারে থাকতে পারবে না। তাহলে আপনি কার বন্ধু? কাকে সাহায্য করেছেন? ধরা পড়ে গেছে। ফলে এদের চেহারা এরা নিজেরাই উন্মুক্ত করেছে। এই মাঝখানে কি হলো? হঠাৎ করে আবার নাটক তৈরি করার চেষ্টা করলেন, অনাহার মৃত্যু করবেন ট্রাইবেলদের স্বার্থ রক্ষা করার জন্য। গ্রেটার ত্রিপুরা লেন কোথায়? সাংবিধানিক সমাধান কোথায়? ককবরক ভাষার প্রশ্ন কোথায়? এডিজির হাতে টাকা বাড়াবার জন্য কেন্দ্র থেকে আলাদা করে টাকা বরাদ্দ করার প্রশ্ন কোথায়? কিচ্ছু নাই। ওই টিউজেস থেকে বিশুদ্ধ উপজাতি আন্দোলন যে শুরু হয়েছিল, এখানেও এসে সেই ধারাই অব্যাহত। মূল লক্ষ্য হচ্ছে সামন্ততন্ত্রের বিরুদ্ধে, একচেটিয়া পুঁজির বিরুদ্ধে আমাদের যে লড়াইয়ের মধ্য দিয়ে রাজন্য শাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করে 30 সদস্য বিধানসভা, তার থেকে পূর্ণ রাজ্য 60 সদস্য বিধানসভা, এই যে জায়গাটা আমরা আনতে পারলাম, এটা তো সামন্ত রাজাদের পরিবার প্রথম থেকে সহ্য করতে পারেনি। আপনার জনশিক্ষা আন্দোলনকে দাবাবার জন্যে রাজা আলাদা করে আগরতলায় সম্মেলন ডেকেছিলেন। সেখান থেকে জনশিক্ষা আন্দোলনের 3 নেতাকে মধ্যরাত্রিতে তুলে নিয়ে গিয়ে রাজবাড়িতে আটকে রেখে তাদের উপর দৈহিক আক্রমণ পর্যন্ত সংগঠিত করেছে। ইতিহাস বই খুললে পড়ে বুঝতে পারবেন সেই সময় থেকে। তো সেই পরিবারের লোক তিনি এখন তীব্রামথা তৈরি করেছেন, তার তো দল করার অধিকার আছে, এ নিয়ে তো আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি? এখন তো দেখা গেল যে আপনার বিজেপি দলেই ঢুকে গেলেন। বেশি সময় না, 3 বছরের মধ্যে পার্লামেন্ট ইলেকশন, তাতেও প্রার্থী তীব্রামথা বিজেপি একসাথে মিলে। কিন্তু তীব্রামথার প্রার্থী হলেও আদৌ তীব্রামথার প্রার্থী বলবে কিনা আমি জানি না। বলছে না, সিম্বল এই তো পদ্ম হবে, সিম্বল পদ্ম হবে। এখন মানুষ বলতে শুরু করেন যে আনারসের মধ্যে কি করে পদ্ম ফুল ফুটে, মানুষ বলে। কিন্তু তাদের যে সিম্বল আনারস ছিল এটা আমি জানতাম না। এটা কেন বলছে মানুষ? তারপর গিয়ে আমি দেখলাম সাধারণ মানুষ। তীব্রামথার মধ্যে প্রশ্ন উঠছে। সবাই অবুঝ মনে করার তো কারণ নেই, সবাই কমিউনিস্ট বিদ্বেষী মনে করার তো কারণ নাই, সবাই বামপন্থী বিদ্বেষী মনে করার তো কারণ নাই, সবাই রাজ অনুরক্ত মনে করার তো কোনো কারণ নাই। তাদের মধ্যে একটা ধারণা তৈরি করেছিল গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, আলাদা সরকার, চাকরি বাকরি কন্ট্রাক্টারি সমস্ত কিছুর মধ্যে আমাদেরই মালিকানা হবে, 100 ভাগে 100 ভাগ। তো নতুন করে সংবিধান তৈরি করতে হবে ভারতবর্ষে। এগুলো যখন জিজ্ঞেস করে কোনো জবাব দিতে পারে না। এখন তারা প্রশ্ন তুলছেন যে কি করলেন? আরে
বিধানসভা নির্বাচনে কেন 42টা আসনে দাঁড়ালেন? স্লোগান দিয়েছেন বিজেপির বিরুদ্ধে ট্রাইবেলদের স্বার্থ রক্ষা করার জন্য। 20টা আসনে দাঁড়াতেন, আমাদের কোনো আপত্তি ছিল না। আপনার তীব্রামথার লোকরা বলছে বাকি জায়গাগুলি কেন দাঁড়ালেন? কাকে সাহায্য করলেন? মানুষ আমাদের জিজ্ঞেস করছে, কি জবাব দেব? এখন যে মন্ত্রী হলেন, যে বিজেপির বিরুদ্ধে বলে 19% ভোট পেলেন, এই 42টা আসনে দাঁড়িয়ে সারা ত্রিপুরায়, এটা বিজেপি বিরোধী ভোট। তীব্রামথার আলাদা ভোট না, এটা বিজেপি বিরোধী ভোট। এখন সেই বিজেপি মন্ত্রিসভায় একজন পুরা মন্ত্রী আরেকজন হাফ মন্ত্রী করলেন। যিনি হাফ মন্ত্রী তিনি ক্ষুব্ধ, এটা কিসের মন্ত্রী? তাকে যখন জিজ্ঞেস করে, বলে প্রদ্যুৎ কিশোরকে জিজ্ঞাসা করে আমাকে কি মন্ত্রী বানিয়েছে। ওই পত্রিকায় উঠছে, লেখাপড়া জানা ছেলে, কেমন না? এখন পার্লামেন্টের আসন ত্রিপুরায় 14 লক্ষ উপজাতির স্বার্থ রক্ষা করার জন্য আপনি এত লড়াই করছেন। হ্যাঁ, এই 14 লক্ষের মধ্যে এমপি দাঁড়ানোর মতো কোনো ট্রাইবেল নাই, কোনো ট্রাইবেল নাই। 52 সাল থেকে যে নির্বাচনটা হচ্ছে, এই ট্রাইবেল রিজার্ভ সিটে তো ট্রাইবেলই দাঁড়াচ্ছে, ত্রিপুরার ভেতরের লোকই তো দাঁড়াচ্ছে। দশরথকে ত্রিপুরার বাইরের লোক ছিলেন, বাজবন রিয়াংকে ত্রিপুরার বাইরের লোক ছিলেন, জিতেন চৌধুরীকে ত্রিপুরার বাইরের লোক ছিলেন, তো ত্রিপুরারই তো ছিলেন। রিজার্ভ সিটে তো তারাই দাঁড়িয়েছেন। আপনার পিতৃদেব, তিনি 3বার এমপি হলেন কংগ্রেসের টিকিটে। আপনার মা 2বার এমএলএ হলেন কংগ্রেস টিউজেসের টিকিটে, মন্ত্রী হলেন। মন্ত্রী থাকা অবস্থায় আবার এই পরিবারের লোককে এমপি করতে হবে, তাকেই পাঠালেন। তাহলে কি হলো? গতবার নির্বাচন আপনি কংগ্রেস দলের সভাপতি, নিজের বোনকেই প্রার্থী করলেন। বিষয়টা কি? ভোট জালিয়াতি করে হারিয়ে দিল, কিচ্ছু বললেন না, দলই ছেড়ে দিলেন, নতুন দল করলেন। এখন আবার লোকসভা নির্বাচন, এখনো আর এক বোনকে ওই ছত্তিশগড় থেকে নিয়ে আসলেন, বিবাহিতা। তিনি, তার যে স্বামী, তিনি কংগ্রেস করতেন, তারপরে বিজেপিতে আসছেন, একবার 2বার এমএলএ দাঁড়িয়েছেন, একবার বোধহয় জিতেছেন। সেখানে সম্ভবত বিজেপির টিকিট নিয়ে ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন, জামানত বাজেয়াপ্ত হয়েছে। এত যোগ্য, তাকে ওখান থেকে হাওয়াই জাহাজে করে উড়িয়ে এনে ত্রিপুরা থেকে ট্রাইবেলদের প্রতিনিধিত্ব করার জন্য দিল্লিতে যাবে। আমাদের এই 14 লক্ষ ট্রাইবেলের মধ্যে নাই লোক। প্রশ্ন করছেন, এটা আমার প্রশ্ন না, কিন্তু একটা দল তার প্রার্থী কাকে করবে না করবে পূর্ণ স্বাধীনতা তাদের, কিন্তু মানুষের প্রশ্ন। আপনারা এখানে যারা আছেন, আপনাদের মধ্যে অনেকের মধ্যে এই প্রশ্ন। আপনারা চা পান, বিস্কিট যখন দোকানে বসে খান, আপনারা নিজেরাই আলোচনা করেন কি হলো, কোথায় আছি আমরা, এই প্রশ্ন উঠেছে। কাজেই মানে তীব্রামথা আগের জায়গায় নাই, এটা বুঝতে হবে। বিজেপি কি অবস্থা? যাকে 4 বছর মুখ্যমন্ত্রী রাখার পর ছুঁড়ে ফেলে দিলেন, বিধানসভা থেকে তুলে নিয়ে আসলেন, রাজ্যসভার মেম্বার করলেন, ত্রিপুরা থেকে তুলে তাকে বললেন তুমি এবার হরিয়ানা দেখো। আরে অদ্ভুত কথা, কে চিনত এই ভদ্রলোককে? বাড়িতেও উদয়পুর, জামজরি, আমিও জানতাম না। ঠিক আছে, কি কারণে তাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে হটালেন কোনো ব্যাখ্যা আজকে পর্যন্ত নাই। এখন তাকেই তুলে এনে রাজ্যসভায় আরো 4 বছর সময় আছে তার, ওখান থেকে তুলে এনে লোকসভায় দাঁড় করিয়েছেন। তো কেন আপনাদের এখানে যে লোকসভা গতবার নির্বাচনের সময় একটা লোকসভার নির্বাচন 2বার হয়েছে, ভারতবর্ষ হয়নি, 52 সালের পর থেকে ত্রিপুরায় হয়েছে, এত জালিয়াতি করেছে। এখন এই ভদ্রমহিলা মন্ত্রী, ডাবল ইঞ্জিনের সরকারের মূল ইঞ্জিন যিনি চালান, সেই ওনার যে মন্ত্রিসভা তার তিনি। তো ফলে এই কথাবার্তা পত্রপত্রিকা যদি একটু মনোযোগ দিয়ে পড়েন, 2-3টা পত্রিকা দেশের কথা এই গাল গল্প লেখে না, দেশের কথা ছাড়া অন্য যে পত্রিকা যদি ঠিক মতো পড়েন, তাহলে দেখবেন এই বিজেপির ঘরটা ভালো অবস্থায় নাই, 3-4 ভাগে ভাগ, টুকরা টুকরা হয়ে আছে। সরকারটার ভূমিকাটা কি? 72 মাসের সরকার, জনবিরোধী, গণতন্ত্র ধ্বংস করেছে, একদলীয় স্বৈরশাসক, বিরোধী দলের কোনো অধিকার নাই, এখনো পার্টি অফিস খুলতে পারে না। আমি আসার সময় দেখে আসলাম বিশ্রামগঞ্জের পার্টি অফিস খুলে বসেছে, আমি জানি না কতক্ষণ রাখতে পারবে, রাখতে দেবে কিনা। আমি বলছি আপনাদের সামনে,
কি চলছে? এরকম ঘটনা হয়েছিল বামফ্রন্ট সরকারের প্রথম 10 বছর, পরে 25 বছরে কোনো দলের অফিস খুলতে পারেনি বামফ্রন্টের কর্মীদের জন্য। কেউ বলতে পারবেন? মিছিল করতে দেয়নি, মিটিং করতে দেয়নি, সভা করতে দেয়নি, সমিতি করতে দেয়নি, আন্দোলন করতে দেয়নি, সংগ্রাম করতে দেয়নি, কেউ বলতে পারবেন? আরে আমরা যদি সরকারই না থাকি, 18 নির্বাচনে তো তারা আসতেই পারে না। আমরা যদি অগণতান্ত্রিক ভূমিকা নিতাম, তারা যেভাবে নিচ্ছে, আমি বলেছি তো, 18 নির্বাচনের পর যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন তাকে মুখোমুখি বসেছি। কি চালাচ্ছেন? তার বাড়িতে বসেই কি চলছে? আপনারা যা করছেন, আমরা যদি তার অর্ধেক করতাম, আপনি মুখ্যমন্ত্রী আসনে বসতে পারতেন আজকে? চুপ করে আছে, বলো না অন্য দল থেকে লোক এসছে, আমাদের ভেতরে ঢুকেছে, ঢুকে আমাদের মুখে কালি লাগাবার জন্য এই সমস্ত ষড়যন্ত্র করছে। আমি সেই সমস্ত ছেলে বলানোর কথা তো আমাদের কাছে বলে লাভ নেই। আমরা আকাশ থেকেও পড়িনি, মাটি ফেরে উঠিনি। সত্যি সত্যিই যদি হয়, ভূমিকা নেই। কি ভূমিকা? আজকেও চলছে এই জিনিস। কাজ নাই, খাদ্য নাই, রোজগার নাই, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, গোটা পরিবার বিষকে ফাঁসিতে ঝুলে মারা যাচ্ছে, খবরই রাখছে না কেউ। প্রতিদিন নির্বাচনের পর থানায় গেলে পর দেখা যাচ্ছে দারোগা মামলা নিচ্ছে না। বলছে কেন মামলা করতে এসছেন? কি লাভ? পয়সা খরচ হবে। বলে তার মানেটা কি? কোনো বিচার পাবো না। বলে পাবেন, মন্ডলের কাছে যান। বলে মন্ডলটাকে? বলে মন্ডল জানেন না, আপনি কোথায় আছেন? বিজেপি তার কাছে যান, তারা সমস্ত মীমাংসা করে দেবে। আরে কি কাণ্ড! না হলে পয়সাও যাবে, মামলাও করবেন, আরো আক্রমণ আসবে। এটা কি চান আপনি? আপনার ঘরে ছেলে মেয়ে আছে, মায়েরা বলছেন, বোনেরা বলছেন। কি ব্যাপার? নেশামুক্ত ত্রিপুরা, নেশায় ভাসছে ত্রিপুরা, আমাদের যুবকদের সর্বনাশ করে দেওয়ার চেষ্টা করছে। শুধু গাঁজা না, ভারতবর্ষের যত রকমের নেশা, ট্যাবলেট, পাউডার আছে, সব ত্রিপুরায় ঢুকছে এখন। দৃষ্টি এনেছিলেন, আমি প্রথম বিশ্বাস করতে পারিনি। ভানুবাবুকে যখন ডাকলাম, উনি খবর নিলেন যে হ্যাঁ, এটা তো আমার অফিসের মধ্যে কর্মচারীরা করেছে, বাতিল করুন, কোনো মতে এটা দেওয়া যাবে না। এবং ওই বিধায়ককে আমি ফোন করে বলেছি, ইউ আর রাইট, উই হ্যাভ টেকেন দিস স্টেপস। আর এরা কেমন কি করছে? বড় হোটেল করতে চাইছে আমাদের সরকারের সময়, বলছে ওখানে বার দিতে হবে। বলছে বার ছাড়া হোটেল করতে পারবে, পারলে করে, না হলে হবে না। কারণ আমাদের ছেলেদের মেয়েদের প্রশ্ন আছে, মায়েরা বোনেরা সবচেয়ে বেশি আতঙ্কিত। স্বামী পরিশ্রম করে টাকা রোজগার করছে, বাড়িতে ফিরার আগে এই সমস্ত পয়সা দিয়ে তাস খেলে আর এই সমস্ত নেশা ভাঙ করে ফিরছে, একটা পয়সা বাড়িতে নাই। এই পরিস্থিতি, কাজে তারা ছিলেন সবচেয়ে বেশি উদ্বিগ্ন, এখন তারাই সবচেয়ে বেশি আক্রান্ত। আকার ইঙ্গিতে ওই বসে আছে শাসক দলের, প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। আমাদের বন্ধুদের কাছ থেকে আমরা শুনছি, কি বলবে? কাজে এই জায়গাটা ত্রিপুরায় চলে গেছে। কোনো কাজ নাই, একটা কাজ আছে। দুর্গাপূজার মণ্ডপের উদ্বোধনী ফিতা কাটা দিয়ে আরম্ভ হয়েছে, এখন আস্তে আস্তে একটা শনি পূজার মণ্ডপ ফিতা কাটছে। বামফ্রন্ট সরকারের সময় এই সুযোগ ছিল না, তার জন্য একটু ক্ষুব্ধ ছিলেন। আমরা এগুলো পড়োয়া করিনি, কেমন না? তা এই যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচন আসলে তারা জিততে পারেনি, তারা পরাস্ত হয়েছে। এত কম ভোটে এর আগে ত্রিপুরায় কোন দল সরকারে বসতে পারেনি। আসন হয়তো কম বেশি পেয়েছে, কিন্তু এত কম ভোট, প্রথম এত কম ভোট। আপনারা এই জায়গায় তাদের নিয়ে গেছেন। এবং আমি আপনাদের বলছি, এই যে তারা 39% ভোট পেল, সবটা সঠিক ভোট না। তার 10 থেকে 12-15% ভোট জবরদস্তির ভোট। যার ভোট তাকে ভোট দিতে দেয়নি, বাড়ি থেকে বেরোতে দেয়নি, রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছে। তাদের মাসলম্যান যারা যারা এখন লুটপাট করছে, তারা সেখানে ভোট দিয়ে দিয়েছে। কাজে প্রকৃত অর্থে বিজেপির ভোট এই 39 ভোট না, এটা 25-27-এর বেশি হবে না। এটা বুঝতে হবে। আপনারা এই জায়গায় তাদেরকে নিয়ে এসেছিলেন। তিপ্রামথা যদি এই কাণ্ডটা না করতো, তিপ্রামথাও যে 19% ভোট পেয়েছে সারা ত্রিপুরায়, 42, সবটা সাধারণভাবে ভোট দিয়ে তারা পেয়েছেন, এটা ঘটনা না। ওখানে জবরদস্তি হয়েছে। বামফ্রন্ট যে ভোট পেয়েছে, আমাদের কংগ্রেসের বন্ধুরা যে ভোট পেয়েছে, আসন সমঝোতা করে যে আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের তো জালিয়াতি করে ভোট নেওয়ার সুযোগ নাই। আমাদের ভোটই তো তারা হরণ করেছে। কাজে এর মধ্যে কিন্তু কোনো রকম উলট পালট নাই। এটাও বলছি, দায়িত্ব নিয়েই বলছি। কাজে এই জায়গায় দাঁড়িয়ে 1 বছরের ব্যবধানে
এই যে লোকসভা নির্বাচন আসলো, ত্রিপুরার এই পরিস্থিতি আপনি চলতে দিতে চান? পরিস্থিতি বদল চান না? যদি বদল চান তাহলে দেশে তাদের দলই ত্রিপুরা সরকার চালাচ্ছে, একই দৃষ্টিভঙ্গি নিয়ে চালাচ্ছে। সেই দিক থেকে এই ত্রিপুরার পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে পর কেন্দ্রের এই সরকারটা যাতে ক্ষমতায় আসতে না পারে তার ব্যবস্থা করতে হবে, তাকে পরাস্ত করতে হবে। তাকে পরাস্ত করতে গেলে পর ত্রিপুরার এই দুটো আসনও বিজেপিকে পরাস্ত করতে হবে। এটা করা অসম্ভব না। আমি তো তথ্য দিয়ে আপনাদের কাছে বলছি, এগুলো তৈরি করে না, আমার মস্তিষ্ক প্রসূত না। যে হিসেব নিকাশগুলো আপনাদের সামনে উপস্থিত করছে, জীবনের যে তিক্ত অভিজ্ঞতার কথা আপনাদের, আপনারা হয়তো সবাই বলবেন এটাই তো আমাদের জীবন, আমরা বাইরে বলতে পারি না, এমনকি ঘরেও আলোচনা করতে পারি না। এই ভদ্রলোক তো বলে যাচ্ছেন, আমরা শুনছি, আমাদের সঙ্গে তো মিলছে। আমি যদি কোনো ভুল বলি, আমার কথা শেষ করার পর কেউ দাঁড়িয়ে যদি বলেন আপনার এই কথাটা বুঝলাম না, আমি আহ্বান করব, আসবেন, বলবেন, আমি চেষ্টা করব স্পষ্টীকরণ দিয়ে আপনাকে সাহায্য করার জন্য। একতরফা কথা বলার জন্য আসেনি। কাজে এই জায়গায় দাঁড়িয়ে এই লড়াই সারা দেশের থেকে ত্রিপুরার লড়াই আলাদা না। দেশ ধ্বংস হবে, ত্রিপুরা বেঁচে থাকবে অসম্ভব। দেশ যদি রক্ষা পায়, ত্রিপুরায় যে জিনিস চলছে খুঁটির জুড়ে, দিল্লির খুঁটির জুড়ে, এই খুঁটিটা যদি উপড়ে ফেলতে পারেন, তাহলে ছাগল গরু ভেড়ার যারা ঘুরছে আর যা খুশি তা করছে, এটা কোথায় কোন দিকে যাবে কে জানে। কাজে এই জায়গাটায় দাঁড়িয়ে আপনাদের কাছে অনুরোধ করব, কেন গত মিছিলে অংশগ্রহণ করতে চান না? পার্টি অফিসের দিকে সাহস করে মুখ ঘুরিয়ে দেখতে চান না কে আছে বা কে নাই? ডাকলেও আসতে চান না। না না, এখন ডাকবেন না, ওরা 5 বছর আছে, সবে মাত্র 6 মাস গেল, কি জানি হয়। আপনি এইভাবে করে থাকলে পরে আপনার পেটের ক্ষুধা নিবৃত্ত হবে, চালের দাম তেলের দাম কমবে, রেগার কাজ পাবেন, টুইপের কাজ হয়, অন্য কোনো কাজ হবে, আপনার ছেলে মেয়ের ইজ্জত রক্ষা করতে পারবেন। লুণ্ঠন হচ্ছে, ভাঙচুর হচ্ছে, আগুন লাগাচ্ছে। এটা কি সিপিআইএম এর বিরুদ্ধে যত না আক্রমণ হচ্ছে এখন তারা দলের ভেতরে করছে। আমরা কি করে জানি? এই সোশ্যাল মিডিয়া খুললে পরে দেখা যাচ্ছে আক্রান্ত মা বোন বলছে, আরে এরা আক্রমণ করছে, তাদের বলছি তোমরা বিজেপি, আমরাও তো বিজেপি, এই তো ভোট করে আসলাম, তুমি যেমন পরিশ্রম করেছো আমিও করেছি, আমাদের কোনো আক্রমণ করছে? বলে হ্যাঁ, আপনারাও বিজেপি আমরাও বিজেপি, কিন্তু আমাদের তো দাম হচ্ছে মাসুলের জন্য, আমরা ভোট ডাকাতি করি, এই দিন সোনা দিন দানা দিন, ওগুলো বললে হবে না। ঠিক আছে, আপনিও বিজেপি আমিও বিজেপি, এরাই বলছে। সোশ্যাল মিডিয়া খুললে পরে দেখা যাচ্ছে, পত্রিকায় হচ্ছে, কোনো মামলা হচ্ছে না, এরাই বলছে যে এটা কোন জমানা? বলে আপনারা এনেছেন এই জমানা, আপনারা তো আমাদের কথা শুনলেন না। এটা সাম্পর্ণিক হচ্ছে না। মানুষ জীবনের অভিজ্ঞতাই হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। কাজে এই ঘটনাবলী থেকে মানুষ বুঝতে পারছেন, শিখতে পারছেন এই জায়গায়। কাজে এই পরিস্থিতির মধ্যে আপনাদের কাছে যেটা বলবো, ভোটটা আমাদের কাছে মূল কথা না, আমাদের কাছে মূল কথা হচ্ছে গণতন্ত্র, মানবিক মূল্যবোধ, ধর্ম নিরপেক্ষ সমাজ আমরা তৈরি করতে চাই, শোষণমুক্ত সমাজ। লড়াই চলছে, লড়াই চলবে। এই লড়াই করতে করতে 5 বছর পর পর কখনো লোকসভার ভোট আসবে, কখনো বিধানসভার ভোট আসবে, আমরা অংশগ্রহণ করব। উন্নত পর্যায়ের লড়াই, কখনো জিতবো, কখনো হারবো, কখনো সরকার হবে, কখনো সরকার হবে না। আরে ত্রিপুরায় বামফ্রন্ট সরকার, কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার, পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার, এখন পশ্চিমবাংলা নাই, ত্রিপুরা নাই, তাতে কি হলো? বাকি যে 30টা রাজ্যের মধ্যে 27টা রাজ্য, ওখানে কোথায় বামফ্রন্ট সরকার? লাল ঝান্ডা কি নাই? কমিউনিস্ট পার্টি কি নাই? শ্রমিকদের সংগঠন কি নাই? কৃষকদের সংগঠন কি নাই? উপজাতিদের সংগঠন কি নাই? মায়েদের বোনেদের সংগঠন কি নাই? যুবকদের ছাত্রদের সংগঠন কি নাই? শিক্ষক কেরানি কর্মচারী তাদের সংগঠন কি নাই? লড়াই বন্ধ যে না, এখানে কোনোদিন লড়াই চলছে তো। বড় আমাদের এখানে যখন সরকার চলে গেছে, তারা ফোন করেছে, কি করে হলো? এত ভালো কাজ আপনারা করছিলেন, কি করলো ত্রিপুরার মানুষ? কেন তারা বিভ্রান্ত হলো? বলে আবার তারাই আমাদের আশ্বস্ত করছে, আমরা আছি আপনাদের সঙ্গে, আপনাদের দেখে আমরা উৎসাহিত হয়েছি। এই ঘটনা আমাদের মনে কিছু প্রশ্ন তৈরি করেছে, একটু হতোদ্যম হবো, কিচ্ছু না, আমরা লড়াই করব। আমরা জানি আপনারা ঘুরে দাঁড়াবেন, আপনারা এগিয়ে যাবেন, কারণ আপনারা ত্রিপুরার মানুষ, ত্রিপুরার রাজনৈতিক চেতনা উন্নত। কিন্তু এই নির্বাচনে উল্টাপাল্টা হয়ে গেল 18 নির্বাচনের পর। 23 নির্বাচন অপেক্ষা করছিলেন, ফিরে আসবে, এবং
আমাদের আগে তারাই বলছেন তীব্রামথা বিজেপিকে সাহায্য করেছে। কি করে জানলেন? বলে আমরা খবর রাখি তো। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে বাকি জায়গাগুলিতে লড়াই চলছে। এই লড়াইয়ের প্রক্রিয়াতেই এটা শ্রেণীহীন, শোষণমুক্ত, সুন্দর, সুস্থ একটা ব্যবস্থা হবে। আরে আপনার নার্স নাই কম, স্বাস্থ্যকর্মী নাই কম, ওষুধ নাই, হাসপাতালে ভর্তি করে না, খাওয়াতে হবে, বলছে টাকা নেই। গ্রামের দূরের অঞ্চলের ট্রাইবেল এলাকা, আমি ছামনুতে গেছি, মনুতে গেছি, মিটিং করেছি, সকালে ট্রাইবেল মায়েরা বোনেরা বলছে বাঁচবো কি করে আমরা, হাসপাতালেও ভর্তি করে না, বলছে তোমরা চলে যাও জেলা হাসপাতালে কুলাইতে, আর কুলাইতে না হলে আগরতলা যাও। বলে কি করে যাব? বলে তো আমরা অ্যাম্বুলেন্স দিচ্ছি। অ্যাম্বুলেন্স দিচ্ছে? বলে হ্যাঁ অ্যাম্বুলেন্স দিচ্ছেন। আমি কোত্থেকে পেট্রোল ডিজেল কিনবো? এ তো কোনোদিনই হয়নি। এই জায়গায় চলে যাচ্ছে। ওষুধের দাম প্রতিনিয়ত বাড়ছে। এক মাস আগে যেই ট্যাবলেটটা আপনি 10 টাকা কিনেছেন, এক মাস পরে এটার দাম 15 টাকা, তারপরে 17, তারপরে 20। হ্যাঁ, দাম বাড়ছে। এরাই নিয়ন্ত্রণ করছে। বিক্ষোভ দানা বাড়ছে, ভয় পেয়ে গেছে। এখন আরো কে রাম মন্দির করে বুঝছেন হবে না। আরব সাগরের জলের তলায় গিয়ে দেখি তিনি ধ্যানে বসেছেন। এই সমস্ত বুঝঝুঁকি তো এখন ধরা পড়ে যাচ্ছে। ছবি উঠেছে জলের তলায় কি করে মাদুর পেতে সেখানে ধ্যান করা যায়। আমাকে একজন জিজ্ঞেস করছে, বলে আমি কি করে করব, আমি তো ধ্যান করতে যাইনি। ইলেকশন বন্ড, এটা আজকে আমি পত্রিকায় দেখছিলাম, কে বলেছে জানেন? এখন যিনি অর্থমন্ত্রী বিজেপির, সীতারামন, তার হাজব্যান্ড, দুজনে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে পড়তেন। সীতারামন যেমন অর্থনীতি নিয়ে পড়েছেন, তার স্বামীও অর্থনীতি পড়েছেন, তারা দক্ষিণ ভারতের। তিনি বিজেপি করেন না। তিনি কালকে দায় বিজেপির, দেখি আমরা এবারকার লোকসভা নির্বাচনে বিজেপি তার জবাব কি দেয়। কে বলছে এটা? আমরা তো আগেই বলছি, মামলা তো আমরাই করেছি প্রথম। আমাদের জেনারেল সেক্রেটারি তো আমাদের পার্টির সিদ্ধান্ত মোতাবেক পার্লামেন্টে বলেছেন যে এটা কি হচ্ছে, দুর্নীতি, সংবিধান বিরোধী। দেরিতে হলো, সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে এটা সংবিধান বিরোধী, অনৈতিক, এটা দুর্নীতি হচ্ছে, বন্ধ করো, আর চলবে না। আর সমস্ত তথ্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে বলেছে ইলেকশন কমিশনের হাতে দিতে হবে, ইলেকশন কমিশনকে বলেছে সমস্ত প্রকাশ করতে হবে। সমস্ত প্রকাশ হচ্ছে, দেখা যাচ্ছে 100 টাকার মধ্যে 70, 75, 80, 85 টাকা বিজেপির তহবিলে। এই টাকা দিয়ে দল ভাঙায়, এমএলএ কিনে, এমপি কিনে, সরকার ভাঙায়, নির্বাচনে পরাস্ত হয়েও তারাই আবার সরকার তৈরি করে। দুর্নীতি। কাজে এগুলোর জবাব দিতে হবে তো। কাজে ভয় পাওয়ার সঙ্গত কারণ আছে। তাই আপনাদের যেটা বলবো, আরে ত্রিপুরায় কি চলছে, আমি একটাই শুধু উদাহরণ দিয়ে আমার কথা শেষ করব। চাকরি তো নাই। এই 100-200 চাকরি যা হয় বাইরের ছেলেরা নিয়ে দিচ্ছে। বাইরের ছেলেরা তো আমাদের শত্রু না। যেই চাকরির লোক আমাদের ত্রিপুরায় নাই, সেই চাকরির লোক বাইরে থেকে আনো, কোনো আপত্তি নাই তো। আইএএস, আইপিএস, আইএফএস ঠিক আছে, অথবা কেউ টেকনিশিয়ান আমাদের রাজ্যে হয়তো নাই, এই নিয়ে তো আমরা আপত্তি করছি না। করণিকের চাকরি, 4র্থ শ্রেণী কর্মচারীর চাকরি, হিসাব নিকাশ রক্ষা করবেন, এই লোক তো আমাদের রাজ্যে আছে। কি দেখা যাচ্ছে? ধরা পড়েছে। পশ্চিমবাংলা, উড়িষ্যা, বিহার থেকে এসে আরএসএস পরিবারের ছেলে টাকার বিনিময়ে তেলিয়ামুড়া এসডিএম অফিস থেকে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট জোগাড় করে জমা দিয়ে তারা এই করণিকের চাকরি নিয়েছে। বিধানসভায় বলা হয়েছে, জবাব দিতে পারছে না, এদের ঠিকানা দেয় না। এখন দেখা গেল পশ্চিমবাংলার 2টো জেলা আরএসএস সংগঠন আছে, ত্রিপুরা এসে তারা কাজ করে, ওই পরিবারের ছেলে বাছাই করে করে এনে এই সমস্ত কাণ্ড করছে। এখন দেখা যাচ্ছে এসডিএম অফিসের সাধারণ কর্মচারী যারা সার্টিফিকেট লিখে, তাদেরকে সাসপেন্ড করেছে। তাহলে এসডিএম এর কি হলো? ডিএম এর কি হলো? তাদের কাগজ যায় এসডিএম এর কাছে, এসডিএম থেকে স্বাক্ষর করার পর যে ডিএম এর কাছে, তাদের স্বাক্ষর ছাড়া তো সিটিজেনশিপ কার্ড হবে না। তাদের কি হলো? উলু খাগড়ের উপর তোমরা আক্রমণ করছো। এই জায়গায় টাকা ছাড়া, পয়সা ছাড়া এখন এই বিজেপি সরকারের কোনো অফিসে কোনো কাজ হবে না। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সারা দেশ যদি একটাই দৃষ্টান্ত, ইলেকশন বন্ড, এর মধ্য দিয়ে
যে লুটের রাজত্ব চালাচ্ছে বিজেপি। ত্রিপুরা আলাদা কি হবে? বলে এই পরিস্থিতিতে এরা জনবিচ্ছিন্নতায় ভুগছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, ঠিক আছে 23-এর নির্বাচন প্রত্যাশা তৈরি হয়েছিল, কি কি কারণে হলো না শুনেছেন আপনারা। এই লোকসভার এই দুটো আসনে 23-এ যেটা বিধানসভায় পারলেন না, এখন তো পরিষ্কার ত্রিপুরা মতো তো বিজেপির মধ্যে ঢুকেছে। এখন তো বিজেপির বিরুদ্ধে কথা বলে যে 19 ভাগ ভোট পেয়েছিল, এই ভোট তো টানবার সুযোগ তার নাই। কাক দেখতে ময়ূর সুন্দর, মানুষের মধ্যে দারুণ রকম প্রলোভন তৈরি করে ময়ূর। সে ময়ূরের পাখনা কেটে কাকের লেজে বেঁধে কতক্ষণ কাক তার নিজের চেহারা লুকিয়ে রাখতে পারে। ডাক যখন দেবে তখনই তো কাকা করে, ময়ূরের কণ্ঠস্বরের সঙ্গে তো মিলে না, ওই রকম করে আপনার ত্রিপুরা মতো ধরা পড়ে গেছে। গত বিধানসভা নির্বাচনে যে 19 ভাগ ভোট পেয়েছে, এই ভোট পাওয়া তো কঠিন, এই ভোট পাওয়া কঠিন। কাজেই আপনাদের সামনে একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। এই কেন্দ্রে ইন্ডিয়া জোটের সিপিআইএম এর প্রার্থী কাস্তাউতরি তারকা চিহ্ন রাজেন্দ্র রিয়াং এডিসিতে জিতেছিলেন, এক্সিকিউটিভ মেম্বার হয়েছিলেন, বিধায়ক হয়েছিলেন কয়েকবার। তার বাবা সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছেন, তার ভাই সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছেন, লাল ঝান্ডা ছাড়েননি। কত বিধানসভায় তিনি দাঁড়াননি, নিজেই বলেছেন না নতুন কাউকে দাঁড় করাই, দাঁড় করিয়েছিলাম। তার নামও রাজেন্দ্র রিয়াং। আইএনপিটি করতো, ওই দল ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে কাজ করেছেন। এডিসিতে জিতেছিলেন, শিক্ষা দপ্তরের এক্সিকিউটিভ মেম্বার হয়েছিলেন, বিধানসভাও দাঁড় করিয়েছিলাম, জিততে পারেনি, ভোটই তো হয়নি। এবার তাকে আমরা দাঁড় করিয়েছি। আর এখানে আশিসবাবু জেনারেল আসন, কংগ্রেস দলের প্রার্থী, হাত চিহ্ন। আমাদের কমরেড আমরা বলছি জেনারেল আসনে হাত চিহ্ন বলে দ্বিধাদ্বন্দ্ব করবেন না। তা আমাদেরই প্রার্থী, এখন লড়াইটাকে বুঝবার চেষ্টা করুন। মূল শত্রুকে পরাস্ত করতে হবে, কোনোদিন না দিলেও এবারকার নির্বাচনে দিতে হবে। আর এখানে যারা আছেন, যারা কাস্তাউতরি তারকা চিহ্ন ভোট দিতে অভ্যস্ত না, তাদের কাছে আমরা বলবো, তাহলে পশ্চিম আসনের অভিজ্ঞতা নিয়ে